প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরুতেই আমরা আজকে আমাদের যে অতিথি রয়েছেন দুজন, তাদের সঙ্গে পরিচিত হয়ে নিই। একজন হলেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আরেকজন হলেন ব্যারিস্টার রাসনা ইমাম, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আজকে দুটো ঘটনা রয়েছে খুব গুরুত্বপূর্ণ। একটি হলো ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। আরেকটি হলো ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশে সফর করছেন এবং অনেকের সাথে দেখা করেছেন। আমরা শুরুতেই আজাদ মজুমদারের কাছে যাব। আপনি তো ওই অনুষ্ঠানে ছিলেন। ইউরোপীয় দেশগুলোর কূটনীতিদের সঙ্গে বৈঠকে কি আলোচনা হলো? আজকে যে বৈঠকটা হয়েছে এটা আসলে খুবই ইউনিক একটা বৈঠক। এরকম বাংলাদেশে আর কখনো হয়েছে বলে কূটনীতিকরাও নিশ্চিত করতে পারেননি, বাংলাদেশের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ বলতে পারেননি। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টা যে দেশ, তাদের 7টা দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন, আর বাকি ম্যাক্সিমাম দেশেরই আসলে রাষ্ট্রদূত দিল্লিতে বসেন। তো তারা মাঝে মধ্যে বিচ্ছিন্নভাবে আসেন, এসে বাংলাদেশের কর্মকর্তাদের সাথে কথা বলেন, কিন্তু এতজন রাষ্ট্রদূত বা হাইকমিশন কূটনীতিক একসাথে কখনো আসেন না। আজকে তারা এসেছেন সবাই, বেশিরভাগ দেশেই বলবো, সবাই না হলেও দু একটা দেশ মিস গেছে, কারণ তাদের কূটনীতিকদের অ্যাক্রিডিটেশনটা বিলম্বিত হয়েছিল এই কারণে। এর বাইরে ম্যাক্সিমাম দেশই এসেছেন যারা দিল্লিতে বসেন, আর যারা ঢাকায় যাদের দূতাবাস আছে তারা তো এসেছেন। মূলত এই আশাটা ছিল বর্তমান সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের যে সমর্থন সেটা পুনর্ব্যক্ত করার জন্য। কারণ আপনি দেখেছেন যে জুলাই আগস্ট বিপ্লব পরবর্তী সময় বিভিন্ন দেশই বাংলাদেশকে নানাভাবে সমর্থন দিয়েছে, অর্থনৈতিক সহযোগিতারও অঙ্গীকার করেছে। এদের মধ্যে অগ্রভাগে আসলে আছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ানভুক্ত রাষ্ট্রগুলো যদি আপনি একটি সামষ্টিকভাবে বলেন, তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তো তাদের সাথে বাণিজ্যিক একটা সম্পর্ক আছে। তাছাড়া গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, ইত্যাদি নানা ইস্যুতে তারা সবসময় বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার চেষ্টা করেছে। কাজ কতটুকু করতে পেরেছে এর আগে সেটা এখনও আমরা নিশ্চিত নই, বাট তাদের অঙ্গীকারটা আছে এইসব ক্ষেত্রগুলোতে। তো এগুলো তারা আসলে পুনর্ব্যক্ত করেছে। এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে তারা একটা প্ল্যাটফর্মে এসে একত্রিত হয়ে সবাই যার যার মতো করে তারা তাদের বিষয়গুলো নিয়ে তাকে কাজ করেন, তারা অগ্রাধিকারের বিষয়গুলো তারা ব্যাখ্যা করেছেন। পাশাপাশি আরেকটা বিষয়ে আপনি জানেন যে রোহিঙ্গা সমস্যার কথা, এটাও আসলে খুব বড় একটা বিষয়। হয়তো সামনে মিয়ানমারের পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে। যদি মিয়ানমারের ধরেন যুদ্ধ অবস্থা যদি শেষ হয়, যদি শান্তি ফিরে আসে কখনো, তাহলে এই শান্তিটা প্রতিষ্ঠার জন্য ইউরোপিয়ান রাষ্ট্রদূতগুলোর বা রাষ্ট্রগুলোর আসলে একটা বড় ভূমিকা আছে। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠায়, মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশকে পাশে থাকতে হবে তাদের, বা বাংলাদেশকে পাশে রাখতে হবে এই কারণেই যে মায়ানমারের বর্তমান সিচুয়েশনের সাথে বাংলাদেশের সিচুয়েশনের একটা সম্পর্ক রয়েছে। রোহিঙ্গাদেরকে যদি ওখানে ফিরিয়ে না নেওয়া যায়, তাহলে মায়ানমারে যতই শান্তি প্রতিষ্ঠা করা হোক সেই শান্তিটা স্থায়ী হবে না। আজকে সেই কথাটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউরোপিয়ান রাষ্ট্রদূতগুলোকে বলেছেন। পাশাপাশি আমাদের প্রধান উপদেষ্টা বর্তমান সরকারের অবস্থান, আমাদের নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, সরকার কি করতে চাচ্ছে, কেন সরকার ঠিক এই মুহূর্তেই নির্বাচন দিচ্ছে না, নির্বাচন না দিয়ে আরও কিছুদিন অপেক্ষা করে কিছু সংস্কার শেষ করে তারপরে নির্বাচন দিতে চায়, এগুলো বলেছেন। এখন যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা একটা ওল্ড ফ্যাশন নির্বাচন ব্যবস্থা হবে, সেটা আমরা কেউই চায় না, আমাদের দেশের মানুষ এটা অন্তত চায় না। মানুষ চায় যে কিছু সংস্কারের পরে তারপরে যেন নির্বাচনটা হয়। তো সেরকম একটা পরিস্থিতি রাষ্ট্রদূতদেরকেও ব্যক্ত করেছেন, উনি জানিয়েছেন। আর এর পাশাপাশি বাংলাদেশের দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল ভিসা ব্যবস্থা। এটা নিয়ে আলোচনা হয়েছে। ভিসা ব্যবস্থা আপনি সবাই জানেন যে ভারত বাংলাদেশিদের জন্য সাম্প্রতিক সময়ে ভিসা খুব সীমিত করে দিয়েছে। তো তাতে করে যারা ভারতে চিকিৎসার জন্য যায় তারা যেমন সমস্যায় পড়েছে, ব্যবসা বাণিজ্যের জন্য যারা যায় তারাও সমস্যায় পড়েছে। কিন্তু একটা বড় অংশ বাংলাদেশি ছাত্র, বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করছে বা করতে চায়, তাদের অনেককে এই দূতাবাসগুলো দিল্লিতে হওয়াতে দিল্লি থেকে গিয়ে ভিসা আনতে হয়। এখন তারা সেই ভারত ভিসা না দেওয়াতে তারা দিল্লি গিয়েও ভিসা আনতে পারছে না। তাদের শিক্ষা জীবনটাই আসলে এক ধরনের অনিশ্চয়তায় পড়ে গেছে। তো খুব জেনুইনলি এই কনসার্নটা উনি জানিয়েছেন দেশগুলোকে। আর ওখানে কথাবার্তা শুনে যেটা মনে হলো যে এই ইউরোপিয়ান দেশগুলো তারাও কিন্তু এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল যে তার একটা বড় প্রমাণ হচ্ছে একটা দেশ জানিয়েছে, বুলগেরিয়া, যে তারা বাংলাদেশিদের যে ভিসা অ্যাপ্লিকেশন সেগুলো প্রসেস করার জন্য তারা এখন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামকে বেছে নিয়েছে, যে নিকটবর্তী যে দুইটা দেশে তাদের আসলে অফিস আছে। তো
তো এর অন্য দেশগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে ভিসা অফিস তাদের স্থানান্তরের কথা বলা হয়েছে, যদি একান্ত সেটা সম্ভব না হয় তাহলে নেপাল কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে যদি স্থানান্তর করা হয়, যাতে বাংলাদেশের ছাত্ররা সহজে গিয়ে ইউরোপীয় দেশের ভিসাটা আনতে পারে। পাশাপাশি তারা সামনে যে জিএসপি ফ্যাসিলিটিস আছে বাংলাদেশের, সেটা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের গার্মেন্টস বাণিজ্য, যেটা কীভাবে আরও ইউরোপিয়ান মার্কেটে সম্প্রসারণ করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ ইউরোপিয়ান দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় বায়ার, অন্যতম বায়ার বাংলাদেশের গার্মেন্টস প্রোডাক্টের। এবং মৃত্যুদণ্ড নিয়ে বাংলাদেশ সরকার অবস্থান জানতে চেয়েছে একটা দেশের রাষ্ট্রদূত। প্রেস ফ্রিডম নিয়েও কিছু কথা হয়েছে। আমাদের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল নিয়ে যে আলোচনাটা হয়েছিল, সেটা সরকারের কাছে জানতে চেয়েছেন। সরকার প্রধান বিষয়টা ব্যাখ্যা করেছেন, সরকারের অবস্থানগুলো। তো এরকম অনেকগুলো বিষয়, প্রায় 2.5 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে, এত লম্বা। হ্যাঁ, এবং 19 জনের মতো কূটনীতিক, 19টা দেশের প্রতিনিধি আজকে ছিলেন এখানে। 15 জনই কথা বলেছেন, তার দেশের অবস্থান ব্যক্ত করেছেন। অনেকে প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে মিটিংটা আসলে শেষ হয়েছে এমন একটা কথা দিয়ে, সেটা আমাদের দেশের জন্য খুবই ইতিবাচক একটা বার্তা দিয়ে, যে বাংলাদেশকে যে কোনো পরিস্থিতিতে তারা সহযোগিতা করবে, সহযোগিতা করতে তারা প্রস্তুত আছে। এরকম একটা ইতিবাচক বার্তার মধ্য দিয়ে আসলে আজকের মিটিংটা শেষ হয়েছে। ব্যারিস্টার রাসনা ইমাম, আজাদ মজুমদার বলছিলেন যে এই বৈঠকটি একটি অনন্য ধরনের। এই কারণে আমরা অতীতে দেখেছি যে এই ধরনের ব্রিফিংয়ের যখন হতো, দিল্লিতে গিয়ে আমাদের কোনো কূটনীতিক গিয়ে ব্রিফিং দিতেন, হয় পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্রমন্ত্রী গিয়ে এই কূটনীতিকদের ব্রিফিংটা দিতেন। এইবার প্রথম ওনারা এসেছেন ঢাকাতে। এই বিষয়টি নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি ইতিবাচক ঘটনা। আপনি কি মনে করেন? ডেফিনেটলি এটা ইতিবাচক, এবং আমি বলবো এটা একটা অর্জন অন্তর্বর্তীকালী সরকারের জন্য। এবং বিশেষ করে আমি যতটুক দেখেছি পত্রপত্রিকায়, বেশিরভাগ ডিপ্লোম্যাসি বেসড হচ্ছে দিল্লিতে। তো আমি আরেকটি জিনিস বলবো যে সময়টাও ওয়াজ পারফেক্ট টু সে দ্য লিস্ট। কেন আমি বলছি এটা তো আপনি বুঝতেই পারছেন, যে এখন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টেনশনটা এখন আছে, এবং আনফর্চুনেটলি বাংলাদেশে ইংলিশ স্পিকিং মিডিয়ার তো ঘাটতি আছে। এর জন্য পুরো বিশ্ব কিন্তু আমাদেরকে ভারতের লেন্স দিয়ে দেখছে। সো এরকম একটা সময় এতগুলো ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্র সদস্য দেশ থেকে, মানে যারা বেসড দিল্লিতে, যেখানে একতরফা ওনারা কিন্তু অপপ্রচারটা শুনে এসেছে এতদিন থেকে ভারতের মিডিয়া থেকে। সো ওনারা এখানে এসে কিন্তু নিজেরাও কিছু দূর আন্দাজ করতে পারবে যে গ্রাউন্ড রিয়ালিটিটা বাংলাদেশে কত ডিফারেন্ট ফ্রম ভারতে যে প্রপাগ্যান্ডাটা চলছে তার থেকে। সো আমার মনে হয় টাইমিংটাও অত্যন্ত ইতিবাচক, এবং ওনারা যে এসেছেন এটা তো ডেফিনেটলি অন্তর্বর্তীকালীন সরকারের একটা অর্জন। প্রধান উপদেষ্টা, ওনার যে একটা আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি আছে, সেটাও এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। আরেকটি বিষয় আজাদ বলছিলেন যে রোহিঙ্গার ইস্যুটা আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অতীতের যে সরকার ছিল, রোহিঙ্গা ইস্যুটাকে বাইলেটারাল একটা সমাধানের চেষ্টা করেছে। অনেক বিষয় তারা বাইলেটারাল সমাধান করতো, মাল্টি রিলেশনে নিতে চাইতো না। কিন্তু ইউনূস সাহেব আসার পরেই কিন্তু অনেকগুলো বিষয় উনি মাল্টি রিলেশনের দিকে যাচ্ছেন। ধরুন সার্কের কথা বলছেন উনি, আসিয়ানের কথা বলছেন, এবং রোহিঙ্গা ইস্যুটাকে উনি সবার সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করছেন। এই বিষয়ে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। জি ডেফিনেটলি আমি বলবো যে এখন অনেস্টলি বেশিরভাগ ইস্যুই, মানে আমরা এখন গ্লোবালাইজেশনের যুগে, এখন কোনো দেশই আইসোলেটেডভাবে বা ইভেন বাইল্যাটারালি যদি সমস্যার সমাধান করার থেকে আমার মনে হয় অনেক বেশি এফেক্টিভ হবে যদি মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচটা নেওয়া হয়। কারণ অ্যাজ আই সেড, যে সবগুলো দেশই কিন্তু কানেক্টেড। আমরা এখন একটা গ্লোবালাইজড যুগে আছি। সো এটাও আই উড সে দিস ইজ একদম কারেক্ট পদক্ষেপ যে মাল্টিল্যাটারাল একটা অ্যাপ্রোচ নিচ্ছে এরকম বড় একটা ইস্যু নিয়ে, যেটা নিয়ে কিন্তু মোটামুটি প্রত্যেকটা দেশই কোনো না কোনো বক্তব্য দিয়েছেন। ইটস নট যে পুরো পৃথিবীতে আর কোনো দেশ এটা নিয়ে বদার ছিল না, এটা জাস্ট দুটো দেশের মধ্যে একটা ইস্যু তা না, এটা একটা বিশাল বড় মানবাধিকার ইস্যু হয়ে দাঁড়িয়ে গেছিল। তো এগেন আই উড সে যে এটা এফেক্টিভ একটা মেজার, যে মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচটা যে নিচ্ছে। আজাদ মজুমদার, আরেকটি ঘটনা আজকে ঘটেছে, সেটি হলো যে বাংলাদেশ সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। সেই বৈঠকে আপনিও ছিলেন, কি আলোচনা হয়েছে? বাংলাদেশ এবং ভারত দুটো প্রতিবেশী দেশ। ভারত বাংলাদেশের বৃহত্তম প্রতিবেশী, 4000 কিলোমিটারের উপরে সীমান্ত আছে। এত বড় স্থল সীমান্ত বিশ্বের খুব কম দেশেই আছে।
তো এরকম একটা প্রতিবেশী দেশের সাথে যে কোনো দেশ চাইবে সুসম্পর্ক বজায় রাখতে। এটা সামাজিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, বাণিজ্যিক কারণ আছে, রাজনৈতিক কারণ অবশ্যই আছে। তো ভারতের সাথে এই মুহূর্তে গত কিছুদিন ধরে আমরা দেখছি মিডিয়াতে অনেক কিছু আছে, অনেক ধরনের প্রচারণা হচ্ছে। আপা একটু আগে যেটা বলেছেন, যে প্রচারণাগুলোর কারণে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, এরকম একটা ধারণা তৈরি হতে পারে যে বাংলাদেশ ভারত সম্পর্কের সম্ভবত ব্যাপক অবনতি ঘটেছে। তো আজকে এই সফরের মধ্য দিয়ে আসলে এই ধারণাটাকে একটু ভুলভাবে প্রতিষ্ঠিত করা গেছে যে, এবং এটা বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে অগাস্ট মাসে এটাই প্রথম আসলে হাইয়েস্ট লেভেলে কোনো মিটিং যেটা বাংলাদেশ কিংবা ভারতে হচ্ছে। এর আগে একটা মিটিং হয়েছে ইউএনএ, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর। এইটা বাংলাদেশে হচ্ছে, এবং এই মিটিংটার যে টাইমিংটার কথা উনি একটু আগে বলেছেন, এই মিটিংটার টাইমিংটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা পূর্ব নির্ধারিত মিটিং ছিল, এমন না যে চলমান যেই অপপ্রচার বা ইত্যাদি নানা আলোচনার প্রেক্ষিতে হঠাৎ করে এরকম একটা মিটিং নির্ধারণ করে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি, তা না। এই মিটিংটা আগে থেকে নির্ধারিত ছিল, এবং সেই মিটিংয়ে যে বিষয়টা মূলত আলোচনা হয়েছে, আলোচনার যে মূল সুরটা ছিল, আমি সেটা আপনাকে বলতে পারি। মূল সুরটা ছিল ইনক্রিজড এঙ্গেজমেন্ট। দুইটা দেশের মধ্যে এঙ্গেজমেন্টটা আরও বাড়াতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব স্পষ্ট ভাষায় বলেছেন যে উই হ্যাভ টু ডু বিজনেস উইথ দি গভর্নমেন্ট অফ দি ডে। বাংলাদেশে এখন যারা সরকার আছে, বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে গেলে, বাংলাদেশের সাথে যদি সম্পর্ককে এগিয়ে নিতে হয়, তাহলে বাংলাদেশে যে সরকার বর্তমান আছে তার সাথেই কাজ করতে হবে। এবং ভারত এই নীতিতে বিশ্বাস করে, এবং এটাই উনি ব্যাখ্যা করেছেন। পাশাপাশি উনি আরেকটা জিনিস বলেছেন যে বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে মিডিয়াতে যে ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হচ্ছে বা হয়েছে সাম্প্রতিক সময়, এই ন্যারেটিভটা ভারত সরকার ওন করে না। এটা ভারত সরকারের ন্যারেটিভ নয়। ভারত সরকারের পার্সপেক্টিভ বাংলাদেশ সরকারের ক্ষেত্রে ভিন্ন। তাদের মূল সুর হচ্ছে অর্থনৈতিক, সম্পর্কটা হচ্ছে রাজনৈতিক, অনেক বাস্তবতা আছে, কিন্তু তারপরেও অর্থনৈতিক বাণিজ্যিকভাবে বাংলাদেশ এবং ভারত অনেকভাবেই কানেক্টেড। এবং এই কারণে হোক বা অন্য পারস্পরিক যে দীর্ঘদিনের যে ঐতিহ্য বা দীর্ঘদিনের যে যোগাযোগ বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে, সেই বাস্তবতার আলোকেও হোক, ভারত চায় বাংলাদেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখতে। এটা ভারতের দিক থেকে যেমন বলেছে, বাংলাদেশের দিক থেকেও বলা হয়েছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। এবং এই সুসম্পর্কটা বাংলাদেশ যেমন এর আগে বলে এসেছে যে সবসময় ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হবে, সেটাই বাংলাদেশের পক্ষ থেকে আজকে প্রফেসর ইউনূসও পুনর্ব্যক্ত করেছেন। ভারতীয়রাও অঙ্গীকার করেছে। উনি ভারতের পররাষ্ট্র সচিব উনি জানিয়েছেন, প্রফেসর ইউনূসকে জানিয়েছেন যে উনি যখন দায়িত্ব গ্রহণ করেন, আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি ওয়ান অফ দ্য ফার্স্ট লিডার্স, ওয়ার্ল্ড লিডার্স, যে কংগ্রেচুলেট করেছে। এবং শুধু তা না, আজকেও কিন্তু উনি শুভকামনা জানিয়েছেন ডক্টর ইউনূসকে, ব্যক্তিগতভাবে ওনার জন্য শুভকামনা জানিয়েছেন, ওনার সরকার এবং বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন। তো যেই সুর, যেটা মূল সুরটা হচ্ছে মিডিয়াতে আমরা যেটা দেখছি, মিডিয়াতে যেরকম শোরগোল তোলা হচ্ছে যে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক একেবারে গেল এরকম একটা রব উঠেছে, এটার একেবারে পুরো বিপরীত। তারা বাংলাদেশের সাথে আরও কানেক্টিভিটি বাড়াতে চায়, এঙ্গেজমেন্ট বাড়াতে চায়, এবং বাংলাদেশও এক্ষেত্রে বলেছে যে বাংলাদেশেরও এটা ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে যদি ভারত বাংলাদেশের সাথে কাজ করতে চায়, বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি ভারতে আছেন। তো ওনার অবস্থান নিয়ে কিছু টেনশন তো দুদেশের মধ্যে আছেই। প্রফেসর ইউনূস সেই টেনশনটার কথা বলেছেন। উনি জানিয়েছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থানের কারণে এবং ভারত থেকে নানা ধরনের বক্তৃতা বিবৃতি দেওয়ার কারণে বাংলাদেশের মানুষের মনে অনেক ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভটা তৈরি হচ্ছে, এবং এই ক্ষোভের কারণে আসলে বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই ক্ষোভটাও একটা অসুবিধার সৃষ্টি করছে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। উনি ভারতকে এটা জানিয়েছেন, এটা আগেও জানিয়েছিলেন, এখনও জানিয়েছেন। ভারত কোন প্রেক্ষিতে তাকে আশ্রয় দিয়েছে সেটা ভারতের মতো করে ভারত ব্যাখ্যা করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। এবং এটাও তারা বলেছে যে উনি যে বক্তব্য দিচ্ছে, এমন না যে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য প্ল্যাটফর্ম ভারত সরকার সহযোগিতা দিচ্ছে। ওনার সাথে ব্যক্তিগত ইন্টারনেট অ্যাক্সেস আছে, উনি সেই অ্যাক্সেস ব্যবহার করে উনি অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এটা ওনার বক্তব্যের সাথে ভারত সরকারের অবস্থানের এখানেও কোনো আসলে মিল নেই। এবং ভারত সরকার মনে করে যে তারা বাংলাদেশ সরকারের সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে, সেখানে আশ্রিত মানুষ তার একজনের ওখানে ওই দেশে অবস্থানের কারণে সম্পর্কটা আসলে প্রভাবিত হবে না। এটা ভারতের দিক থেকে বাংলাদেশকে জানানো হয়েছে। এবং পররাষ্ট্র সচিব জনাব মিস্রি
উনি এটাও বলেছেন প্রফেসর ইউনূসকে, ওনার যে কনসার্নটা, বাংলাদেশের মানুষের যে কনসার্ন, উনি আজকে শুধু প্রফেসর ইউনূসের সাথে মিট করেননি, উনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে মিট করেছেন, পররাষ্ট্র সচিবের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, এবং সবগুলো বৈঠকে মোটামুটি এই কনসার্নটা ব্যক্ত করা হয়েছে, এবং উনি জানিয়েছেন যে এই কনসার্নটা উনি ভারত সরকারকে জানাবেন। ব্যারিস্টার রাসনা, জি, দুটো বিষয় এখানে সামনে এসছে। একটি হলো বিক্রম মিস্ত্রি বলেছেন যে মিডিয়া যা দেখা যাচ্ছে, মানে ভারতের মিডিয়া যা দেখা যাচ্ছে জি, তার সঙ্গে দিল্লি সরকারের কোনো মিল নেই। কিন্তু প্রশ্ন হলো বিজেপির এক্স হ্যান্ডেল থেকে কি করা হচ্ছে, বিজেপির নেতারা কী ধরনের বক্তব্য রাখছেন বিভিন্ন জায়গায়। কাজেই তার ওই বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আরেকটি বিষয় যে পতিত সরকারের প্রধানের আশ্রয় হিসেবে সেখানে যা করছে, ভারতের সহযোগিতা ছাড়া সেটি করছে, এটি কি মানুষ বিশ্বাস করবে? খুব গুরুত্বপূর্ণ এবং টাইমলি প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন, কারণ আমি এতক্ষণ শুনছিলাম যে ভারতের ফরেন সেক্রেটারি উনি কী কী বক্তব্য দিয়েছেন এখন, এবং অবভিয়াসলি এটা প্রশংসনীয় যে উনি টেনশনটা কমানোর চেষ্টা করছেন, এবং এই সরকারের সাথে বাংলাদেশের মানুষের সাথে যাতে ভারতের একটা সুসম্পর্ক গড়ে ওঠে সেদিকে ওনার কথাবার্তা শুনে মনে হচ্ছে সেদিকে যাবার চেষ্টা করছে। কিন্তু এখানে আমার অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে একটা হচ্ছে, এদিকে ওনারা বলছেন যে মিডিয়ায় যে অপপ্রচারের একটা ঝড় আমরা দেখতে পাচ্ছি ওটা ভারত সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। এটা কি বাংলাদেশে কেউ বিশ্বাস করবে? তাছাড়া আমি তো একমাত্র মানুষ না যে গদি মিডিয়া টার্মটা সাথে ফ্যামিলিয়ার, সো আমরা তো ভালোভাবে জার্নালিজম টার্ম হয়ে গেছে। সো কোন কোন মিডিয়া, গদি মিডিয়া, একটা উইকিপিডিয়া পেজও আছে আমাদের এখানে, আমরা জানি, এবং ওই মিডিয়াগুলোতেই যে অপপ্রচারটা ছড়ানো হচ্ছে সেটাও আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, প্রথম আলোতে আমি একটা রিপোর্ট দেখছিলাম এই মনে হয় দুদিন আগেই, রুমার স্ক্যানার বলে ফ্যাক্ট চেকিং একটা অর্গানাইজেশন বাংলাদেশে, তারা প্রায় 49টা ইন্ডিয়ান মিডিয়া আউটলেট চিহ্নিত করেছে যে যেখান থেকে ভুয়া খবর ছড়ানো হয়েছে, ফেক নিউজ, মিস ইনফরমেশন, মানে তার মধ্যে অনেকগুলো আমরা জানিও, যেরকম চিন্ময় দাস, ওনার লয়ারের উপর আক্রমণ হয়েছে, ছবিগুলো, ইমেজগুলো, যেখানে ওনার লয়ারই না রামন রয়, যেটা বের হয়েছে। সো এরকম তো অনেকগুলো আছে। সো এইরকম একটা প্রেক্ষাপটে যে একেবারে আমাদের সাথে কোনো কানেকশনই নাই, আমাদের গদি মিডিয়া থেকে যে প্রচারণাটা হচ্ছে সেটা কতদূর অ্যাকসেপ্টেবল হবে আমাদের কাছে আমি জানি না, বাট হতে পারে যে ওনারা এখন ওই পজিশনে যাবে। আমি আশাবাদী যে হয়তো এখন আস্তে আস্তে ওনারা অপপ্রচারের ঝড়টা একটু কমাবে। অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে, একদিকে ওনারা এটা বলছে, আরেক দিকে শুনলাম বর্ডারে সিকিউরিটি হাইটেন করে দিয়েছে অমিত শাহ, ওনাদের হোম মিনিস্টার। তাহলে এটা কি ধরনের একটা পদক্ষেপ? এটা তো অযাচিত একদম। এমন কোনো পরিস্থিতিতে নেই বাংলাদেশ যে বর্ডারে ওনাদের সিকিউরিটি হাইটেন করবে। এবং এই ব্যাপারেও কিন্তু ভুয়া তথ্য আমরা দেখেছি। কি বলে, আই থিংক এটা ড্রোন ডিপ্লয় মোতায়েন করা হয়েছে, তুর্কি ড্রোন মোতায়েন, তুর্কির ড্রোন, এবং ইন্ডিয়া টুডের মতো পত্রিকা নিউজ করেছে যে যেটা টোটালি ফেক নিউজ। এক্স্যাক্টলি, অ্যাজ ইফ মানে মিনিমাম ফ্যাক্ট চেকিং ছাড়া এই অপপ্রচারটা হচ্ছে। এবং আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না যে ইন্ডিয়ান মিডিয়ার কম্পিটেন্স এতই কম যে ওরা মিনিমাম ফ্যাক্ট চেকিং ছাড়া, তার মানেই কি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রচারণাটা হচ্ছে। তাহলে তো এটা আমাদের আস্থার জায়গাটা সৃষ্টি হবে কিভাবে দুটো দেশের মধ্যে? তো আমি তো নিজে বক্তব্য শুনিনি ফরেন সেক্রেটারি, কিন্তু পত্রপত্রিকায় অলরেডি কিছু রিপোর্টিং হয়েছে এবং আমার সহবক্তা আজাদ ভাইও বললেন, এবং সেখান থেকে আমার পুরোপুরি যে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে যে ওনারা যে ডিসকানেক্ট করছে তা না। আমি তো অ্যাটলিস্ট পুরোপুরি স্যাটিসফাইড না, আমি বেশ ক্রিটিক্যাল। তারপর আরেকটি জিনিস যে বললেন যে ভারতের প্রধানমন্ত্রী উনি প্রথম কনগ্র্যাচুলেট করেছেন আমাদের প্রধান উপদেষ্টাকে। কনগ্র্যাচুলেট করা তো একটা সেরেমোনিয়াল সিম্বলিক জিনিস, তার অর্থ না যে আমরা কোঅপারেশন পেয়েছি। আমি এখানে একটা জিনিস বলবো যে আমরা কি এক্সপেক্ট করছিলাম। ভারতের সাথে আমাদের সম্পর্ক তো আজকের না, সেটা আপনি ঐতিহাসিক বলেন, কাল সাংস্কৃতিকভাবে বলেন, লিঙ্গুইস্টিক বলেন, প্রতিবেশী হিসেবে বলেন। তো এত শক্তিশালী একটা প্রতিবেশীর থেকে আমরা এরকম একটা ক্রান্তি লগ্নে যেখানে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, আমাদের এক্সপেকটেশনটা কি ছিল? যে তারা আমাদেরকে সহায়তা করবে রাষ্ট্র মেরামতে। সেটা না করে আমরা কি দেখতে পাচ্ছি? অপপ্রচার। আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো ফোকাসড তাদের শেখ হাসিনার সাথে তাদের সম্পর্কটা যেটা ছিল সেটার উপরে। বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের নতুন যে সরকার এসেছে তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ার কিন্তু খুব একটা কোনো এফর্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি। এখনই ফার্স্ট দেখলাম, এই যে প্রথম ডিপ্লোম্যাটিক
একটা এঙ্গেজমেন্ট হলো ফরেন সেক্রেটারি লেভেলে। সো এখন আমি আশা করছি যে ওনারা মুখে যা বলছেন ফিউচারে গিয়ে ওনারা কর্মে সেটা প্রমাণ করবেন যে ওনারা অ্যাকচুয়ালি একটা সুসম্পর্ক গড়াতে ইচ্ছুক, এবং এটাতে তো দুটো দেশেরই লাভ। ভারতের যে কোনো ক্ষতি হবে না আমাদেরকে হারালে তা তো না, অনেক ক্ষতি, ওদেরই বেশি ক্ষতি, অনেক ক্ষতি হবে, আমাদেরও হবে ওনাদেরও ক্ষতি হবে। কিন্তু তুল্যমূল্য বিচারে কিন্তু দিল্লির ক্ষতি বেশি। তাহলে সেক্ষেত্রে এটা কেন, মানে এই যে আমি ইংরেজিতে বলে না যে ওয়াই আর দে সো হাং আপ এই শেখ হাসিনার সাথে, অ্যান্ড এই যে আপনি যেটা বললেন উনি ওখানে অবস্থানরত, ওখান থেকে এই ভুয়া খবরগুলো ছড়াচ্ছে বসে বসে, এবং ওদের পত্রপত্রিকা কভার করছে ওনার বক্তব্য, যেখানে উনি বলছে বাংলাদেশে জেনোসাইড হচ্ছে। মানে কথাবার্তা বলারও তো একটা লিমিট থাকে, অ্যান্ড এরকম একটা তথ্য ওরা কভার করছে পত্রপত্রিকায়, যেখানে ওনারা জানেন ভালো করে যে কি পরিস্থিতিতে শেখ হাসিনার পতন হয়েছে। পরিস্থিতিটা তো কোনো স্বাভাবিক পরিস্থিতি ছিল না, এটা নর্মাল কোর্সে পাওয়ার ট্রানজিশন না। তো সেজন্য আমি আশা করি যে আজকে ওনারা যা বলেছেন ওনারা দে উইল মানে অ্যাকচুয়ালি মেক ইট আপ, ওনাদের অ্যাকশন যে কর্মেও আমরা দেখতে পারবো এগুলো। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজাদ মজুমদার, রাষ্ট্র ইমাম যে বক্তব্যগুলো দিচ্ছিলেন এর মধ্যে একটি ছিল যে দিল্লিতে বসে উনি নানান জায়গায় বক্তব্য রাখছেন ভার্চুয়ালি, এবং সেগুলো ভারতের মূলধারার মিডিয়া বা গদি মিডিয়া যাই বলি না কেন তারা ফলাও করে প্রচার করছে। আপনি জানেন যে আমেরিকার পরে রোববার ব্রিটেনের একটি ভার্চুয়াল আলোচনা সভায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, এবং উনি ওইখানে যে সমস্ত বক্তব্য রেখেছেন সে বক্তব্যগুলি অ্যাগ্রেসিভ, আমাদের দেশের বিরোধী, একই সঙ্গে তার বক্তব্যের সামান্যতম অনুতাপ নেই, বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে বিচার করার মতো হুমকি দিয়েছেন। এই যখন কর্মকাণ্ড দিল্লিতে বসে উনি করছেন, ঠিক এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হবে, এটা কি করে সম্ভব? আরেকটি বিষয় আপনি লক্ষ্য করেছেন যে শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশে যারা অবস্থান করছে তার দলের লোকজন, তাদের ভিতরে কিন্তু কোনো অনুতাপ নেই। এই বিষয়টি আমাদের একটু বুঝিয়ে বলবেন? এটা তো খুবই দুঃখজনক, তাদের কোনো অনুতাপ নেই, এবং এই যে হুমকি দামকি এটাকে খুব একটা গুরুত্বের সাথে দেওয়ার কোনো কারণ নেই, এগুলো অক্ষমের আস্ফালন হিসেবেই আমরা দেখি এখন। কিন্তু এই যে অনুতাপ যে নেই এটা আসলে খুবই মর্মান্তিক। আপনি জুলাই গণ অভ্যুত্থান কিন্তু খুব বেশি দিন আগের কথা না, 4 মাস আগের কথা। এই ক্ষত কিন্তু শারীরিক ক্ষতই এখনও শুকায়নি, আঘাতটা এখনও রাস্তায় কিন্তু আপনি দেয়াল লিখন আছে, আপনি রাইটিং অন দ্য ওয়াল আপনি কিন্তু দেখতে পারেন মানুষ শেখ হাসিনাকে কীভাবে দেখেছে বাংলাদেশের তরুণ প্রজন্ম। আর আহতদের কথা তো আমরা নিয়মিতই বলছি, তারা অনেকে আহত হয়ে এখনও চিকিৎসাধীন আছেন। আর যে মানসিক যে ক্ষতটা আমাদের তরুণ প্রজন্ম, যে তার যে এই যে নির্বিচার তার লেলিয়ে দেওয়া বাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর গুলি, এবং তার নিজস্ব বাহিনীর যে নির্মম হত্যাযজ্ঞ, এগুলার তো যুগ যুগ ধরে আমাদের তরুণ প্রজন্মকে এগুলো আসলে মানসিকভাবে বিপর্যস্ত রাখবে বলে আমাদের মনে হয়, কারণ তারা এটার প্রত্যক্ষ শিকার। যতদিন বাংলাদেশ থাকবে, এই প্রজন্মটা থাকবে, ততদিন তারা এরা ঘৃণার চোখেই তরুণ প্রজন্ম এদেরকে দেখবে। তাদের মধ্যে যদি কিছু অনুতাপ থাকতো, কিছু অনুশোচনা থাকতো, এবং তাদের মধ্যেও যদি কেউ যদি বলতো যে যারা এটার জন্য দায়ী, এই হত্যাযজ্ঞের জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য তারা সহযোগিতা করবে, অন্তত কিছু লোক যদি এটা বলতো, তাহলে মানুষ হয়তো বুঝতে পারতো যে তারা দল হিসেবে অন্তত এখন চাচ্ছে যে এটার বিচার হোক, বিচার হয়ে যারা
দোষী এবং অপরাধী তাদের বাদ দিয়ে তারা পুনর্গঠিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসবে। কিন্তু সেই সম্ভাবনা এখন এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না। এই কারণেই যে আসলে আপনি যে পয়েন্টটা বলেছেন ঠিক এই কারণটাতেই, যে এরা কোনোভাবেই কোনো অনুতপ্ত না, বরঞ্চ এই জুলাই হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের অপপ্রচার করে, পুলিশকে নানাভাবে উস্কানোর চেষ্টা করে, পুলিশের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলে নানা ধরনের কথা বলে। আর গুজব তো আছেই। একটা আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গত কিছুদিন ধরে ভারতীয় মিডিয়াকে আমরা একতরফাভাবে দায়ী করে যাচ্ছি যে ভারতীয় মিডিয়া অনেক গুজব ছড়াচ্ছে, কিন্তু শুধু ভারতীয় মিডিয়া না, আমাদের এই রাজনৈতিক দলগুলো কিন্তু পতিত সরকারের যে রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু কিছু গুজব ছড়াচ্ছে। একটা রিপোর্ট আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, কয়েকদিন আগে ময়মনসিংহে একজনকে আক্রমণ করা হয়েছে বলে আওয়ামী লীগের নিজস্ব পেজে দাবি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেছে যে ভদ্রলোককে আক্রমণ করা হয়েছে বলা হচ্ছে উনি 53 বছর আগে মারা গেছেন। এনারা যখন ক্ষমতায় ছিলেন তখন মৃত মানুষের নামে মামলা করতেন, মৃত মানুষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতেন, আরও তাদেরকে মৃত মানুষের পরিবারকে নানাভাবে অপদস্থ করতেন। আর এখন তারা মৃত মানুষের উপর আক্রমণও সাজাচ্ছেন। তো তাদের চরিত্রটা আসলে বদলায় নেই। এটা এই ঘটনাগুলো দিয়ে আসলে প্রমাণিত হয় যে তারা তাদের মতো করে আছে, এবং তারা আবার যদি কোনোদিন জনগণের কাছে তারা যদি আবার ফেরার কোনোভাবে সুযোগ পায়, তাহলে তারা পূর্ণরূপে ফেরত পাবে এবং একইভাবেই আবার বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নিপীড়ন চালাবে। আর দুর্নীতি কথা তো বলাই বাহুল্য। ব্যারিস্টার রাসনা, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে উদ্যোগী হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। কিছু আইনি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথাটি বলেছেন। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্তমান প্রত্যর্পণ চুক্তিটা রয়েছে তার কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, সেই আইনি প্রক্রিয়া শেষ হলেই শেখ হাসিনাকে চাওয়া হবে। প্রশ্ন হলো, ভারত কি এ ব্যাপারে ইতিবাচক সাড়া দেবে? আর যদি না দেয় তাহলে কি হবে? এক্সট্রাডিশন ট্রিটি আপনি যেটা বললেন এটা তো মনে হয় 2013 সালে সই করা হয়েছিল, মানে হাসিনা আমলে। যোগ করি, হ্যাঁ, এটাও কিন্তু করা হয়েছিল মূলত ভারতের স্বার্থেই, তাদের কিছু লোককে যাতে ভারতে পাঠানো যায়। জি বলুন। জি, সেই স্বার্থেই 2013-তে আপনি যেটা সঠিকভাবে বললেন এক্সট্রাডিশন যে ট্রিটিটা সেটা সই করা হয়েছিল। এবং ওই ট্রিটিটার ভাষায় আপনি দেখবেন যে পরিস্থিতিগুলো দেয়া আছে, যে কি কি পরিস্থিতিতে আমরা এক্সট্রাডিশন চাইতে পারি ভারত থেকে। এবং আই থিঙ্ক আমাদের প্রেস সেক্রেটারি সে কথাগুলোই বলছিলেন যে লিগ্যাল কিছু স্টেপস আছে, যে একটা প্রসিজার দেয়া আছে এক্সট্রাডিশন ট্রিটিতে, ওই প্রসিজারগুলো ফলো করেই এক্সট্রাডিশন রিকোয়েস্ট চাওয়া হবে। আমি জাস্ট ছোট্ট করে টাচ করি, যেরকম যদি কোনো গুরুতর কোনো অপরাধ করা হয় যেটা দুদেশেই অপরাধ বলে গণ্য হয়, সেক্ষেত্রে এখানে কিছু আবার এক্সেপশনস কার্ভ আউট করা হয়েছে। এবং আমার ভয়টা সেখানেই, এক্সেপশনের মধ্যে একটা আছে, যদি ভারতের মনে হয় যে এই দেশে আসলে তার সাথে অন্যায় হবে বা অন্যায়ভাবে তাকে শাস্তি দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রাডিশনের যে রিকোয়েস্টটা আমরা করব সেটা ভারত রিফিউজ করতে পারে। তো ভারত কিন্তু চাইলে এই কথা বলে রিফিউজ করতে পারে, যদি ভারতের এখনো ওনার সাথে সুসম্পর্ক বজিয়ে রাখাই ভারতের আলটিমেট অবজেক্টিভ হয়ে থাকে, তাহলে এই একটা স্কোপ আছে এখানে। সো আমি আশা করছি যে সেই এক্সেপশনের মধ্যে পড়বে না এবং ভারত সহযোগিতা করবে। এবং কনভিকশন পর্যন্ত যে আমাদের অপেক্ষা করতে হবে তাও না, কারণ এখন তো আপনি জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মামলা স্টেপসগুলো নেওয়া হয়েছে, মামলা শুরু হয়েছে, এবং রেগুলার যে কোর্টসগুলো সেখানেও মামলা টামলা শুরু হয়েছে। সো এই স্টেজেও কিন্তু চাওয়া যাইতে পারে, কিছু লিগ্যাল প্রসিজার আছে সেগুলো ফলো করে। আবার অনেক সময় কনভিকশনের পরেও চায়, যখন দোষী সাব্যস্ত হয়ে গেছে তখনও চায়। এবং ভারতে আমার যতটুকু মনে আছে এই ট্রিটিতে লেখা যে এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে রিকোয়েস্টে যাবে, এবং প্রসিজারটা হচ্ছে যে তারপরে এটা কোর্টেও উঠবে, একটা হিয়ারিংয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হবে যে পাঠাবে কি না। তো আমি আশা করছি যে এখানে তো কোনো দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই ভারতের। কিন্তু না পাঠালে হবে কি, এই দুই দেশের সম্পর্কে একটা কাটা হয়ে থাকবে বিষয়টি। অ্যাবসলিউটলি, মানে না পাঠালে ওই আস্থার জায়গাটা তৈরি হওয়া ইম্পসিবল।
কারণ আপনি দেখেন এখন যে অস্থিরতাটা, এটার তো একটা মূল কারণ হচ্ছে যে শেখ হাসিনা ওখানে বসে এসব বিভ্রান্তিমূলক ভুয়া সংবাদ ছড়াচ্ছে, প্রভোকেটিভ স্টেটমেন্টস করছে, যেটাতে আমাদের যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় ছিল বাংলাদেশে, সেটা এফেক্ট করছে এবং অস্থিরতাটাকে বাড়াচ্ছে, এবং সে কারণে কিন্তু ভারত এবং বাংলাদেশের টেনশন বেড়েই যাচ্ছে। সো সেখানে যদি ধরেন তারা অ্যাসাইলেম দিয়ে দেয় এরকম একটা পরিস্থিতিতে, হতে পারে অ্যাসাইলেম দিয়ে দিলে তো আমাদের রিকোয়েস্ট তারা রিফিউজ করবেই এক্সট্রাডিশনের। সো আমি আশা করছি এমন কিছু হবে না, কারণ এখানে তো একটা দুটো অভিযোগ না, ওনার এগেনস্টে গণহত্যার অভিযোগ, গুমের অভিযোগ, আরও এরকম, আর ফাইন্যান্সিয়াল ক্রাইমস যেগুলো আছে, মানি লন্ডারিং থেকে শুরু করলে, এটা তো আমি আর যেটা বললাম, আজাদ ভাই যেটা বললেন, যেটা তো বলাই বাহুল্য, এটা তো আমরা সবাই জানি যে দেশটাকে খালি করে চলে গেছে। সো এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক এফেক্টেড হবেই যদি এক্সট্রাডিশন রিফিউজ করা হয়। আজাদ মজুমদার, আপনি একটু আশাবাদের কথা বলেছেন, ব্যারিস্টার রাসনা অনেক কিছু সমালোচনার পরেও কিন্তু একটু আশাবাদ ব্যক্ত করেছেন যে ভারত হয়তো সামগ্রিক বিষয় চিন্তা করে তার অবস্থান কিছুটা হলেও পরিবর্তন করতে পারে। এটা হওয়ার কিন্তু অতীতের একটা ইতিহাস রয়েছে, আমাদের দেশের সঙ্গে নয়, অন্যান্য দেশের সঙ্গে। আপনি লক্ষ্য করেছেন ভারত যখন কোনো দেশের বিরুদ্ধে এরকম প্রপাগান্ডা চালায়, ফেক নিউজ, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন সলাপ করে দেয়, আমরা নেপালের সাথে দেখেছি এবং অতি সম্প্রতি দেখেছি মালদ্বীপের সঙ্গে। তারা মালদ্বীপকে হেন কোনো ভাষা নেই যে ভাষা আক্রমণ করেনি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই বিষয়ে তারা চুপ হয়ে গিয়েছে। বাংলাদেশের ব্যাপারে কি এরকম হতে পারে? যদি বাংলাদেশের আর ভারতের সম্পর্কের ডায়নামিক্সগুলো দেখেন, একটা জিনিস দেখবেন যে গত 15 বছর ধরে ভারত কিন্তু বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক তৈরি করেনি, সম্পর্ক তৈরি করেছে বাংলাদেশের সরকারের সাথে। যখন তাদের পছন্দের সরকারও নয়, অনেকটা বাড়িয়ে বলা যায় ব্যক্তির সঙ্গে। হ্যাঁ, তো যখন সেই ব্যক্তি চলে গেছে বা সেই সরকার চলে গেছে, একটা বিরাট ভ্যাকুয়াম তৈরি হয়েছে, যেটা ভারত এখন বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক না থাকার ফলে তারা এক ধরনের অসুবিধায় পড়ছে, কারণ বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তারপরে যে ঘটনা ঘটেছে, আমাদের যে পলাতক যে সরকার প্রধান, তাকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে আমাদের দেশকে নিয়ে যে অপপ্রচারগুলো হচ্ছে, তাতে করে বাংলাদেশে কিন্তু ভারত বিরোধী, আমি বিদ্বেষ যদি নাও বলি, ভারত বিরোধী সেন্টিমেন্টটা খুব তীব্র হচ্ছে, তুঙ্গে এখন বাংলাদেশের মানুষ এটা পছন্দ করছে না। বিশেষ করে তরুণদের মধ্যে, যাদেরকে ভারত মনে করছে যে খুব আপন, যাদের জন্য গলা ফাটাচ্ছে, তারাও কিন্তু এটা পছন্দ করছে না, তারা অপমানিত বোধ করছে, কারণ তাদের প্রথম পরিচয় তারা বাংলাদেশি। তো এই যখন সিচুয়েশান, তখন ভারত নিশ্চয়ই, ভারতে কিন্তু অনেক কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অনেক বোধ সম্পন্ন, বুদ্ধি বিবেকবান মানুষ আছেন। তারা যদি এটা বুঝতে পারেন যে ভারত যেটা করছে তাতে আসলে ক্রমাগতভাবে ভারত বাংলাদেশে ভারত বিরোধী দাবানলটাকে উস্কে দিচ্ছে, এই ক্ষোভের বিস্ফোরণ যদি ঘটে বাংলাদেশে, তাহলে সেটা কারোর জন্য খুব একটা ভালো কোনো ফল বয়ে আনবে না। যতদিন বাংলাদেশের মানুষের সাথে যদি ভারত মনে করে যে তাদের একটা সম্পর্ক স্থাপন করা দরকার, বাংলাদেশের মানুষ যাকে তার সরকার মনে করবে তার সাথে তখন ভারতের সম্পর্ক হবে। মানুষের প্রতিনিধি যারা, মানুষের প্রতিনিধিত্বশীল সরকারের সাথে তখন তারা সম্পর্ক গড়ে তুলতে পারবে, তাতে কোনো দিন আর কোনো অসুবিধা হবে না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে পিপল টু পিপল কানেক্টিভিটি। এইটা যদি ভারতের দিক থেকেই উদ্যোগটা আসতে হবে, কারণ সমস্যাটা ভারত তৈরি করেছে, বাংলাদেশ নয়। বাংলাদেশ কিন্তু ভারতের মানুষের সাথে বা ভারতের নাগরিকদের প্রতি বাংলাদেশের কিন্তু কোনো বিদ্বেষ নেই। বিদ্বেষ বা বাংলাদেশের মানুষের রাগ এবং ক্ষোভটা হচ্ছে ভারতের শাসক শ্রেণীর প্রতি। তারা যেভাবে বাংলাদেশকে স্বৈরাচারকে প্রশ্রয় দিয়েছে বা বাংলাদেশের উপর নানাভাবে নানা সময় নানা কিছু চাপিয়ে দিচ্ছে, তারা যদি বাংলাদেশের মানুষকে আপন করে নিতে পারে বা নিতে চায়, তাহলে তাদের যেমন অর্থনৈতিক রাজনৈতিকভাবেও যেমন তারা লাভবান হবে, একইভাবে তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে। কারণ বাংলাদেশে এখন ভারত বিরোধী সেন্টিমেন্টের কারণে ভারতের পণ্যের উপরও মানুষের এক ধরনের বিতৃষ্ণা চলে যাচ্ছে, যেটা হয়তো চলে যেতে পারে। বাংলাদেশ কিন্তু ভারতে বার্ষিক $13 বিলিয়ন বাজার এবং চতুর্থ বাজার, চীনের পরেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক সম্পর্ক। তো এরকম যখন অর্থনৈতিক সম্পর্ক থাকে, তখন সম্পর্কটা যদি সুসম্পর্ক হয়, তাহলে দুই দেশই লাভবান হবে। এখানে যেহেতু ভারত হচ্ছে আসলে বিক্রেতা, বাংলাদেশ হচ্ছে ক্রেতা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখি বিক্রেতাই আসলে তার লাভটা বেশি খোঁজে এবং শেষ বিচারে বিক্রেতার লাভটাই বেশি হয়। তো ভারত বিক্রেতার অবস্থান থেকেও যদি বাংলাদেশের সাথে সুসম্পর্কটা গড়ে তোলে, চূড়ান্ত বিচারে তারাই লাভবান হবে, বাংলাদেশের মানুষ তো লাভবান হবেই। এবং এটা যত দ্রুত তারা উপলব্ধি করতে পারবে, ততই আসলে
সবার জন্য মঙ্গল। আজাদ মজুমদার এবং ব্যারিস্টার রাশনা ইমাম, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।